স্টেশনেই কেটে যায় আধা বেলা, বিপাকে চালক। বন্দরে এলো আরো 2 জাহাজ ডিজেল। অন্তত 2 মাস সংকট হবে না। ভর্তুকি কমাতে দাম বাড়ানোর ইঙ্গিত। আমরা তেল নেওয়ার জন্য রাত 3টার সময় আসছি। বালিশ নিয়ে আসছি, এই রাত ভরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই, এটাই ভাই বুঝতে পারতেছি না। একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। চাহিদা মেটাতে উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি চাইল বাংলাদেশ। সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। The energy crisis has already disrupted Bangladesh's economy. Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকার। হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। হাম উপসর্গে 24 ঘন্টায় আরো 3 শিশুর মৃত্যু। সংক্রমণ দ্রুত ছড়ানোর বড় কারণ অপুষ্টি। আক্রান্ত শিশুর বেশিরভাগই দরিদ্র পরিবারের, বলছেন চিকিৎসক। থামছেই না মব সন্ত্রাস। 3 মাসে প্রাণহানি প্রায় অর্ধশত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্রয়ের অভিযোগ তথ্য উপদেষ্টার। কুষ্টিয়া সহ সব ঘটনা খতিয়ে দেখার আশ্বাস। নাব্য সংকটে বন্ধ উত্তরের 16 জেলার নৌরুট। ফেরি চলাচলের নামে আওয়ামী লীগ আমলে 150 কোটি টাকা অপচয়। বিএনপি সরকারের দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণায় আশার আলো। এবং লোহিত সাগর বন্ধে ইরানি হুমকির পর হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ থেকে সরলেন ট্রাম্প। 2 দিনের মধ্যে ইসলামাবাদে আবারও শান্তি আলোচনা। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে কেটে যায় আধা বেলা। পাম্পে কমছেই না যানবাহনের দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী 2টি জাহাজ। আর জ্বালানি বিভাগ বলছে পর্যাপ্ত মজুদ থাকার অন্তত 2 মাস সংকট হবে না। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ভর্তুকি কমিয়ে দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। সকাল সকাল তেল নিয়ে কাজে যোগ দিতে কারো এই অপেক্ষা গেল রাত থেকে। কেউ আবার জ্বালানি সংগ্রহে সকালেই এসেছেন রাতে থাকার প্রস্তুতি নিয়ে। বালিশ নিয়ে আসছি, এই রাত ভরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই, এটাই ভাই বুঝতে পারতেছি না। রাত্রে এসে এখানে থাকা মানে একটা বুঝতে পারছেন, একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। এমন বাস্তবতার মধ্যে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষায় থেকে মেজাজ হারিয়ে অনেকে জড়াচ্ছেন তর্কে। এই গাড়িটা তো হঠাৎ করে ঢুকে গেছে, এই জন্য যারা রাত 3টা থেকে আসছে তাদের তো একটু সমগত কারণে তাদের মধ্যে একটা বিদ্রোহ চলে আসে, বুঝেন না, তো সবারই তো কষ্ট আছে। বর্তমানে ডিজেল 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন ও পেট্রোল 18,211 মেট্রিক টন সহ বিভিন্ন ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফ করেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। বলেন, অন্তত 2 মাস সংকটের আশঙ্কা নেই। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। আর ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস এটুকু মোটামুটি নিশ্চিত করেছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। এর আগে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, যুদ্ধের প্রভাবে দেশেও বাড়াতে হতে পারে জ্বালানি পণ্যের দাম। 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, এটা আসতে পারেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় বাড়তি সংকট তৈরি হয়েছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভি রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, জ্বালানির যে অবস্থা, সরকারও নানা উদ্যোগ নিচ্ছে, সেক্ষেত্রে এই অস্বস্তি কাটাতে বা আগে একটু যদি আলোচনায় আমরা নিয়ে আসি যে এখন আসলে কি অবস্থা? এখন আসলে সে আগের অবস্থা, যে অবস্থা আমরা প্রায় গত 1.5 মাস যাবৎ দেখে আসছি, অর্থাৎ পাম্পগুলোর সামনে বা ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি এবং মানুষকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হচ্ছে। যারা আসলে মানে কিছু কিছু আয়ের উপর নির্ভরশীল, আমরা যদি বলতে যাই যে রাইড শেয়ার চালক রয়েছেন কিংবা এই ধরনের যারা আসলে যে যানবাহন কেন্দ্রিক যাদের জীবিকা, তাদের আসলে জীবিকায় এক ধরনের টানও পড়েছে। অর্থাৎ এই যে জ্বালানি তেলের যেই সংকট চলছে বর্তমান পরিস্থিতিতে বা পাম্পগুলোর সামনে যেই অবস্থা চলছে, তার ফলে আসলে যে বহুমুখী প্রভাব পড়ছে। শুধু তাই নয়, যে যানবাহনের এই যে দীর্ঘ সারি বা লম্বা সারি দেখা যাচ্ছে, সে কারণে রাজধানীর যে ফিলিং স্টেশন এলাকাগুলো রয়েছে সেগুলো কিছু কিছু জায়গায় কিন্তু যে এক ধরনের মানে আশপাশে যে রাস্তাগুলো একটু সংকুচিত হয়ে যাওয়ার কারণে যান চলাচলও কিন্তু যে অনেকটা ব্যাহত ঘটছে, এই ধরনের একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যদিও এই পরিস্থিতির মধ্যে জ্বালানি বিভাগের পক্ষ থেকে যে ব্রিফিংগুলো করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ঘাটতি নেই, মজুদ রয়েছে পর্যাপ্ত পরিমাণ। এবং আজকেও জ্বালানি বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে অকটেন এবং পেট্রোল নিয়ে কোনো শঙ্কার কারণ নেই, 2 মাসের যে মজুদ সেটি সরকারের হাতে রয়েছে। এবং ডিজেল নিয়েও চলতি মাস অর্থাৎ এপ্রিল মাস এবং আগামী মাস অর্থাৎ মে মাসেও কোনো ধরনের সমস্যা হবে না, সেটি জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সেই কারণে কেউ যেন আতঙ্কিত না হন, উদ্বিগ্ন না হন এবং আতঙ্কিত হয়ে যেন মানুষের মধ্যে বাড়তি তেল কেনার প্রবণতা না থাকে, সে বিষয়ে কিন্তু জ্বালানি বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবং একটি আশা জাগা নিয়ে খবর যদি রাব্বি আপনাকে জানাতে চাই, আজও কিন্তু যে চট্টগ্রাম বন্দরে 3টি জ্বালানিবাহী জাহাজ এসেছে, তার মধ্যে 2টি হলো ডিজেলবাহী জাহাজ এবং অন্যটি হলো জেট ফুয়েলবাহী জাহাজ। এবং এই যে এই 3টি চালান এসেছে, অর্থাৎ যে 3টি জাহাজ এসেছে, এর মধ্যে আমি যদি জ্বালানির পরিমাণ বলতে যাই, যে 2টি জাহাজে এসেছে 68,000 মেট্রিক টন ডিজেল এবং জেট ফুয়েল আরেকটি জাহাজে এসেছে 12,000 মেট্রিক টন। তো এই ছিল যে মোটামুটি এখনকার মতন মানে যে পাম্পের দুর্ভোগ এবং যে চাহিদা বা যোগান বা পাইপলাইনের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে এই যে সমস্যাটা, এটা কি আসলে সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আছে নাকি? সেটি তো একটি বিষয়, মানে ব্যবস্থাপনার জায়গাতে কোথাও একটি সমস্যা আছে, সেটি বোঝাই যাচ্ছে। কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মজুদ পর্যাপ্ত আছে, কিন্তু বাস্তবতা যেটি দেখা যাচ্ছে যে পাইপলাইনে অর্থাৎ যে পাম্পগুলোতে দীর্ঘ সারি, মানুষের ভোগান্তি। তো একটি বিষয় কিন্তু যে ইস্টার্ন রিফাইনারি নিয়ে আপনারা জানেন যে একটি উদ্বেগ তৈরি করা হয়েছে, কারণ যে ক্রুড অয়েলের যে যোগানটা সেটি আসলে যে সংকুচিত হয়ে গেছে এবং সেটি কিন্তু যে কোনো রকমে চালাতে হচ্ছে যে ইস্টার্ন রিফাইনারি, দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার। তো সেই জায়গাতে অবশ্য জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিশোধিত জ্বালানি তেল যেহেতু পাইপলাইনে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং মানে যেহেতু গত কয়েক মাস যাবৎ যে এই যে অপরিশোধিত তেল অর্থাৎ ক্রুড অয়েল সেটি একটু ব্যাহত হওয়ার কারণেই সরকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির দিকে নজর দিয়েছে। নিয়মিত আমদানির পাশাপাশি সরাসরি ক্রয় পদ্ধতিতেও যে পরিশোধিত তেল কেনা আনা হয়েছে। তো সেই কারণে ইস্টার্ন রিফাইনারি যদি ধুকে ধুকে চলে, তারপরে কিন্তু যে সরবরাহ মানে চ্যানেলে কোনো প্রভাব পড়বে না, বিরূপ প্রভাব পড়বে না, এটি জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে। আরেকটি বিষয় যদি জানাতে চাই, যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে নির্ধারিত সময়, অর্থাৎ যদি বলতে যাই যে মার্চে 2টি মানে চালান আসার কথা রয়েছিল এবং এপ্রিলে একটি চালান আসার কথা রয়েছিল, এই 3টি চালানে 3 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আসার কথা রয়েছিল, কিন্তু সেটি না আসতে পারার কারণে এরকম ধুকতে হচ্ছে ইস্টার্ন রিফাইনারিকে। তবে জ্বালানি বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগামী মাস অর্থাৎ মে মাসের 2-3 তারিখের দিকে হয়তোবা যে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পৌঁছার চট্টগ্রাম বন্দরে পৌঁছার আশা করা হচ্ছে। তো রাব্বি, আজকে কিন্তু যে প্রধানমন্ত্রীও এই ইস্যুতে কথাবার্তা বলেছেন, সেই সংক্রান্ত আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, তারপর ফিরছে আলোচনা। দর্শক যদি জানাতে চাই, আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্ল্যাটফর্ম এজেক প্লাসের যে অনলাইন ভার্চুয়াল বৈঠকে তিনি অংশ নিয়েছেন এবং সেখানে কিন্তু তার কথায় জ্বালানি সংকটের প্রসঙ্গটি এসেছে এবং সেখানে এই জায়গাতে বেশ কিছু সহায়তাও চেয়েছেন। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, তারপর আমরা ফিরছি আলোচনায়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কার্যত অচল হরমুজ প্রণালী, ভেঙে পড়েছে জ্বালানি পণ্যের সরবরাহ ব্যবস্থা, বিশ্বজুড়ে প্রকট হচ্ছে তেল গ্যাসের সংকট, ভোগান্তি পোহাচ্ছে বাংলাদেশও। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচির পরিচালনায় অনুষ্ঠিত হল এশিয়া জিরো এমিশন কমিউনিটি অ্যাজেক প্লাস অনলাইন সামিট। বুধবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এতে অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর লেস্তে, কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। অধিবেশনে ছিলেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও। ঢাকার পক্ষে অ্যাজেক প্লাস সম্মেলনে সংসদ সচিবালয়ের দফতর থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন তারেক রহমান। The energy crisis has already disrupted Bangladesh's economy. Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামিটের বিস্তারিত জানিয়ে ব্রিফ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য $2 বিলিয়ন প্রয়োজন। অংশীজনদের জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তো আমরা তো আমাদের উদ্যোগ নিচ্ছি, আর যেখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা দরকার, তখন আমরা কাজ গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল ওয়ার্ক। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় অ্যাজেকের আওতায় থাকা দেশগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, দেখছিলাম সেক্ষেত্রে আসলে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেগুলো যদি একটু সংক্ষেপে বলেন। না, যেহেতু মানে পরিস্থিতিতে এই যে সমস্যা, সেই সমস্যার উদ্ভব কিন্তু মধ্যপ্রাচ্যে, কারণ আমরা জ্বালানি আমদানির জন্য একটি উল্লেখযোগ্য অংশই কিন্তু আমাদের নির্ভরতা যে মধ্যপ্রাচ্যের উপর, এবং সেখানে যেহেতু এই মুহূর্তে একটি যুদ্ধাবস্থা চলছে বা যুদ্ধ চলছে, তো সেই কারণে আমাদেরকেও মানে জ্বালানি নিয়ে এক ধরনের সংকটের মধ্যে পড়তে হচ্ছে। তো আজকে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে যে অ্যাজেক প্লাস ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছিলেন, সেখানে কিন্তু যে জ্বালানি ইস্যুটি উঠেছিল এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে জ্বালানি সংকট এরই মধ্যে যে আমাদের অর্থনীতিকে কিভাবে আঘাত করেছে সেই প্রসঙ্গটি তিনি তুলেছেন, এবং সেখানে জ্বালানির জরুরি চাহিদা মেটানোর জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উন্নয়ন সহযোগিতার কাছে তিনি $2 বিলিয়ন আর্থিক সহায়তা চেয়েছেন। এবং আরেকটি বিষয় যদি রাব্বি আপনাকে জানাতে চাই, আজকে কিন্তু যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, যিনি একই সঙ্গে প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজি ও পলিসি বিষয়ক উপদেষ্টাও, তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং সেখানে তিনি একটি ইঙ্গিত দিয়েছেন, যদি যুদ্ধাবস্থা এভাবে চলতে থাকে এবং মানে জ্বালানির প্রাপ্যতা এবং দাম নিয়ে যদি একটি অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়, তাহলে হয়তোবা বা এরকম একটি অবস্থা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে হয়তোবা যে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হতে পারে। তবে এটি যে এপ্রিল মাসে যে জ্বালানি তেলের দাম যে বাড়ছে না, সেটি মোটামুটি নিশ্চিত, কারণ আমরা যেটি জানি যে জ্বালানি তেলের দাম কিন্তু যে প্রতি মাসের শুরুতেই সমন্বয় করা হয়ে থাকে। তো একটি বিষয় গ্রাহকরা আশ্বস্ত থাকতে পারেন যে এপ্রিলে জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না, যদিও বাড়ে তাহলে সেটি হয়তো বা যে আগামী মাসে সরকার সেটি বিবেচনা করে দেখবে। তো এই ছিল আমার কাছে রাব্বি। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। দেশের জ্বালানি পরিস্থিতি এবং সরকারের যে উদ্যোগ, এসব নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক জিয়া রবিন। যাচ্ছে অন্য খবরে, মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজার খুঁজছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের জন্য হেলথ কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে 5টি জেলায় শুরু হবে কার্যক্রম, আর 1 জুলাই থেকে শুরু হবে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম।
ইরান যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্ব। হামলা পাল্টা হামলায় নিরাপত্তা শঙ্কায় ঢুকছে দেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। প্রধানমন্ত্রী মহোদয়ের বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিকল্প শ্রমবাজারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। টেবিলে উপস্থাপিত প্রধানমন্ত্রীর এই প্রশ্নোত্তর ব্যাখ্যা করেন সরকার দলীয় চিফ হুইপ। মধ্যপ্রাচ্যে এখন যেহেতু যুদ্ধ চলছে এবং যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে, সেই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। আমরা বিকল্প শ্রমিকের বাজার খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। প্রশ্নোত্তর পর্বে 180 দিনের কর্মসূচির মধ্যেই হেলথ কার্ড চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে চালু হবে এই কার্ড। পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ নেতা জানান, নতুন অর্থবছরের শুরু থেকেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। ছেলেবেলায় বাবার সঙ্গে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেন তারেক রহমান। বলেন, পর্যটন খাত এগিয়ে নিতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলো আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। সরকার বৈশ্বিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেপ্যালের কার্যক্রম শিগগিরই শুরুর পদক্ষেপ নেবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইমের প্রকাশিত বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে লিডার্স ক্যাটাগরিতে 16তম স্থানে রয়েছেন তিনি। বুধবার প্রকাশিত এই তালিকায় নেতা ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সাময়িকীটি তাদের প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফিরে রাষ্ট্র সংস্কারে তার দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করেছে। আন্তর্জাতিক এই স্বীকৃতিকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমৃদ্ধ আগামীর পথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। থামছেই না মব সন্ত্রাস। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কঠোর অবস্থানের কথা জানালেও নিয়ন্ত্রণে আসেনি। বিশ্লেষকরা মনে করেন, বিগত সময়ের এমন অপরাধের বিচার না হওয়া, উগ্রবাদের রাজনৈতিক প্রশ্রয় সহ নানা কারণে এখনো মাথাচাড়া দিচ্ছে সংঘবদ্ধ অপরাধীরা। মব রুখতে আইনের কঠোর প্রয়োগ, গুজব প্রতিরোধ, সামাজিক আন্দোলন ও নাগরিক সচেতনতায় জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ফারুক রবিনের রিপোর্ট। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না। রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন, মন্ত্রীদের প্রতিশ্রুতি, আইনসভায় দাঁড়িয়ে শক্ত ঘোষণার পর জনমনে আশা জেগেছিল গত অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মব সন্ত্রাস থেকে হয়তো মুক্তি মিলবে এবার। কিন্তু বাস্তবতা যে এখনো ভিন্ন, তার বড় উদাহরণ কুষ্টিয়ায় সংঘবদ্ধভাবে দরবার শরীফে হামলা চালিয়ে পীর হত্যা, শাহবাগে মারধর সহ সাম্প্রতিক কিছু ঘটনা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে চলতি বছরের প্রথম 3 মাসে গণপিটুনি ও মব সহিংসতার অন্তত 88টি ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, যার মধ্যে গত মাসে মব সহিংসতার 25 ঘটনায় নিহত হন 13 জন। এতে প্রশ্ন উঠছে, আবারও কি মাথা ছাড়া দিয়ে উঠছে মব ভায়োলেন্স, কিংবা কেনই বা রাশ টানা যাচ্ছে না সংঘবদ্ধ এই অপরাধের? সরকার কথা বললেও বাস্তবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যে পদক্ষেপের কারণে এটা একেবারেই বন্ধ হয়ে আসবে। আরেকটা জিনিসও সত্য, কিছু গোষ্ঠী আছে মব সন্ত্রাসকে কাজে লাগিয়ে ব্যক্তিগত চাহিদাগুলি পূরণ করছে। অন্তর্বর্তীকালে সরকার থেকে এটা শুরু হয়েছে, তারা কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য থাকাটাও বিচিত্র নয়। এখানে উগ্রবাদটা কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা পায়তারাও চলছে। মানবাধিকার কর্মী ও অপরাধ বিশ্লেষকরা মনে করেন, মব সন্ত্রাস রুখতে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আর অপরাধীদের বিচার নিশ্চিত করা। এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছে, জনপ্রতিনিধি আছে বিভিন্ন পর্যায়ে, সকলকে কোঅপারেট করতে হবে। একটা গোষ্ঠী কায়েমি স্বার্থ রক্ষার জন্য সাধারণ মানুষকে উস্কাই দিচ্ছে, ফলে এই জায়গায় সতর্ক না হলে সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী গত বছর মব সহিংসতায় দেশে প্রাণ হারান 198 জন। এর আগের বছর 2024 সালে নিহত হন 128 জন। ফারুক রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাস প্রশ্রয় দেয়ায় উৎসাহিত হয়েছে অনেকে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান আরও বলেছেন, সেই সময়ের সব ঘটনা খতিয়ে দেখা হবে। কুষ্টিয়ায় দরবার শরীফে ঘোষণা দিয়ে হামলা করে একজনকে হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেছেন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতাও খতিয়ে দেখা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর সারা দেশে ছড়িয়ে পড়ে মব সন্ত্রাস। টার্গেট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঘিরে উন্মত্ততায় মেতে ওঠে সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল গোষ্ঠী। বুধবার সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসে মব সন্ত্রাস নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, অন্তর্বর্তী সরকারের আমলে পরিকল্পিতভাবে মব তৈরি ও প্রশ্রয় দেওয়া হয়। এই কারণে মব সন্ত্রাসে উৎসাহিত হয়েছে অনেকে। মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময় এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। প্রত্যেকটা পরিকল্পনা করে উস্কে দিয়ে করা হয়েছে। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। সম্প্রতি ঘোষণা দিয়ে কুষ্টিয়ার দরবার শরীফে আক্রমণ করে উগ্রবাদীরা। পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় পীর পরিচয় দেয়া এক ব্যক্তিকে। এ ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখছে সরকার। কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে, তাই না? সো আমরা এটাকে মব বলতে চাই না। প্রশাসনিক ব্যর্থতাটা কেন হলো? অবশ্যই আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই, আমাদের সেটাও করতে হবে। এটা খুব সিরিয়াসলি তৈরি দেখা হচ্ছে, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুল ও অপতথ্য প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নীতিমালার ভিত্তিতে আইনজীবী প্যানেল তৈরি করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমরা আইনজীবী প্যানেলের তৈরির কাজ শুরু হয়ে গেছে, এটার জন্য নীতিমালা তৈরি হয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 3 শিশু। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1108 জন। সংক্রমণ ছড়িয়ে পড়ার বড় কারণ অপুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউর। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা দূর করা গেলে প্রতিরোধযোগ্য মৃত্যু কমিয়ে আনা সম্ভব। চলতি বছরের মার্চ থেকে বেড়েছে হামের সংক্রমণ, আক্রান্ত প্রায় 20,000। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। শয্যা সংকটে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থা অনেক অভিভাবকের। একটার পরে একটা জ্বরের তাইকা, একটার পরে একটা ওয়াতই। কলেরা হসপিটাল গেছি, কলেরা হসপিটাল ওরে ভর্তি করে নাই। পরে ডায়রিয়া হাসপাতালে ভর্তি ছিলাম, পরে ওখানে হেরা 2 দিন রাখছে, পরে রেশ 1-2টা বাসতে ওরা এখানে পাঠায় দিচ্ছে। শুধু হাম উপসর্গ নয়, হাসপাতালে ভর্তি অনেক শিশুরই ছিল শারীরিক অন্য জটিলতা। কারো হার্টে ছিদ্র, কারো জন্মের পর থেকে খিঁচুনি, আবার কেউ সবে মাত্র সুস্থ হয়েছিল নিউমোনিয়া থেকে। অনেক দুর্বল আমার বাচ্চা, চোখ মিললা হয় যে একটু খাইবো ওটাও খাইতে পারতেছে না। ওর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, আর এর মধ্যে ওর হাম হয়েছে। চিকিৎসকরাও বলছেন, যেসব শিশু আগে থেকেই অপুষ্টিতে ভুগছে বা ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতার মতো সমস্যায় আক্রান্ত, হামের সংক্রমণে সেসব শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউ সাপোর্ট। যারা নাকি আগে থেকে ম্যালনারিশ ছিলেন, মানে অপুষ্টিতে ভুগছেন, এবং যাদের নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, এবং তারা অবশ্যই হামের জটিলতায় বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং তাদের সংখ্যা আমরা বেশি দেখছি। 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে, এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যাল ইস্যুর সংখ্যাও বেশি হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, দরিদ্র পরিবারের অনেক শিশু নিয়মিত পুষ্টিকর খাবার বা ভিটামিন এ পায় না। সামাজিক সহায়তায় পুষ্টিহীনতা কমিয়ে আনতে পারলে হামে মৃত্যু কমিয়ে আনা সম্ভব। দরিদ্র এবং যারা বিত্তহীন তাদেরকে চিকিৎসার জন্য আমরা এক জায়গায় নিলেই হবে না, তাদেরকে সামাজিক সহায়তা দিতে হবে, সমন্বিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং যারা দানশীল ব্যক্তি সমাজের বেসরকারি সংস্থা, তাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। হামের মৃত্যু তো প্রতিরোধযোগ্য, এটাকে আমরা কমিয়ে আনতে পারব। ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়ও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা সহ র্যাবের দায়িত্ব পালনের সময় বিচার বহির্ভূত হত্যা মামলায় আসামি করা হতে পারে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। দুপুরের কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 1000 মামলার কপি তদন্ত সংস্থায় জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি এবং আগামী 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। একটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে গেলে সেটা আরেকটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে যাবেন, এটার তো কোনো অর্থ হতে পারে না। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার। সকালে সিলেটে মতবিনিময় সভায় কথা বলেছেন শিক্ষামন্ত্রী। বলেছেন শিক্ষা খাতের সব সমস্যা পর্যায়ক্রমে করা হবে সমাধান। বিগত সরকার 2022-এর পর অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট আপনাদের দেয় না, 23 গেল, 24 গেল, 25 গেল, আপনারা 1 টাকাও পান নাই। কারণ 7,000 কোটি টাকা বিগত সরকারের সময় যারা এই দায়িত্ব ছিল তারা আত্মসাৎ করেছে। অতএব আমাকে এই বাজেট পর্যন্ত বসে থাকতে হবে, থোক বরাদ্দ পেতে হবে, তারপর আপনাদের দিতে হবে, তারপর আস্তে আস্তে আপনাদেরকে এগোতে হবে। আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য দেরি হচ্ছে, কিন্তু আমাদের যে চেষ্টা রয়েছে এটা তো বুঝতে হবে। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী 3টি জাহাজ। চলছে খালাস। 2টি জাহাজে আছে 68,000 মেট্রিক টন ডিজেল, আরেকটিতে আছে 12,000 মেট্রিক টন জেট ফুয়েল। বন্দরের তথ্য বলছে দেশের পথে রয়েছে আরও 2টি এলএনজি বাহী জাহাজ। চলমান জ্বালানি সংকটের মধ্যে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে নোঙর করেছে সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েলবাহী এমটি গ্রেড প্রিন্সেস। চলছে খালাসের প্রক্রিয়া। এছাড়া 35,000 টন ডিজেল নিয়ে এমটি লুসিয়া সলিস জেটিতে নোঙর করেছে। এছাড়া বন্দরে ভেড়া এমটি টম মিনিতে রয়েছে 33,000 টন ডিজেল। দেশের জ্বালানি ব্যবহারের বড় অংশই ডিজেল নির্ভর। পিপিসির হিসেবে এপ্রিল মাসে মোট চাহিদা প্রায় 4 লাখ টন। মাস জুড়ে ধাপে ধাপে আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে জাহাজগুলো দেশে এসে পৌঁছেছে। বন্দরের তথ্য বলছে দেশের পথে রয়েছে 2টি এলএনজি বাহী জাহাজ, যেগুলোর মধ্যে একটি বৃহস্পতিবার এবং একটি 18 এপ্রিল পৌঁছানোর কথা রয়েছে। এদিকে অপরিশোধিত তেল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি 2টি ইউনিট বন্ধ রয়েছে। তবে 18 এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বাংলাদেশের জন্য জাহাজে লোড হওয়ার কথা রয়েছে, যা 5 মে ইস্টার্ন রিফাইনারিতে আনলোড করা হবে। এর বাইরেও বিকল্প কয়েকটি দেশ থেকে কয়েক লাখ টন ক্রুড অয়েল কেনার চেষ্টা করছে সরকার। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। 40 বছর ধরে অসংখ্য খুশি ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। বইয়ের আলোয় রাঙাই সময় স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠিত হলো সত্যায়ন প্রকাশন আয়োজিত বই উৎসব 2026। সকালে রাজধানী বনানীতে হোটেল শেরাটনে জমকালো ও উৎসব মুখের পরিবেশে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে পাঠ্যাভ্যাস বৃদ্ধি শীর্ষক বিশেষ আলোচনা করেন ডক্টর মিজানুর রহমান আজাহারি। মেধা ও মননের বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বই পড়ার চর্চার তুলনার পাশাপাশি সবাইকে বই পড়তে আগ্রহী করার তাগিদ দেন তিনি। এ সময় আমন্ত্রিত অতিথিরা ডক্টর মিজানুর রহমান আজহারি প্রকাশিত এক নজরে কুরআন গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেন। ব্রিটিশ আমলে নদীপথে চলত ট্রেন। যমুনা ব্রহ্মপুত্রে নাব্য সংকটে বন্ধ হয়ে উত্তরের 16 জেলার মানুষ আর পণ্য পরিবহনের এই রুট। এরপর ফেরি চলাচলের নামে 150 কোটি টাকা জলে ঢালে আওয়ামী লীগ সরকার। এবার বিএনপি সরকারের দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণায় আশার সঞ্চার হয়েছে উত্তরের জনপদে। হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। যমুনা ব্রহ্মপুত্র নদের বুকে ফেরিতে পারাপার হতো যানবাহন। যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে উত্তরের 16 জেলার মানুষ ও মালামাল পারাপারের সেই যুগ বাসি হয়েছে অনেক আগে। নাব্য সংকটের কারণ দেখিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে পড়ে থাকা রেলওয়ে ওয়াগন, যাত্রী ও মালামালবাহী ফেরি, রেল লাইন এবং জাহাজ বিক্রি করে দিয়েছে মেরিন বিভাগ। ফলে গাইবান্ধার বালাসী ও জামালপুরের বাহাদুরাবাদ রুটে আর চলে না এসব নৌযান। বর্ষায় ফুঁসে উঠলেও শুষ্ক মৌসুমে ভেসে ওঠে যমুনা ব্রহ্মপুত্রের কঙ্কাল। অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় অনেক রুটে বন্ধ হবার উপক্রম হয় নৌযান চলাচল।
ভোগান্তি বাড়ে যাত্রীদের। পরিস্থিতি মোকাবেলায় দুই পারে প্রায় 150 কোটি টাকা খরচ করে দুটি টার্মিনাল নির্মাণ করেও নাব্য সংকটের কারণে ফেরি চালাতে পারেনি আগের সরকার। এবার বালাসী থেকে বাহাদুরাবাদ ও বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুর সম্ভাব্য রুট ধরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে বিএনপি সরকার। স্থানীয়রা বলছেন বালাসী বাহাদুরাবাদই হবে সেতু নির্মাণের উপযুক্ত স্থান। ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ এই পারে আগে ট্রেন দিয়ে যেত, এখন তো আর ট্রেন নাই, এখন তো আর যায় না, এখন নৌকা দিয়ে যাওয়া আসা করে, এত মানুষ কমছে মেলা। এই রুট সচল করতে খননের জন্য 600 মিটার প্রস্থ আর 3 মিটার গভীরতা ধরে 22 কিলোমিটার নদীপথের আয়তন দাঁড়ায় 3,96 লাখ ঘনমিটার, যেখানে একবার খননে ব্যয় হবে 851 কোটি 40 লাখ টাকা। 4 বার এই নদী খননে যা ব্যয় হবে তা যমুনা সেতু নির্মাণ ব্যয়ের সমান। আমি মনে করি বাহাদুরাবাদ এবং বালাসী রেল লাইন করে দিলে সবচেয়ে বেটার। বর্তমানে যমুনা সেতু হয়ে গাইবান্ধা থেকে ঢাকার দূরত্ব প্রায় 280 কিলোমিটার, কুড়িগ্রাম থেকে প্রায় 350 এবং লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব প্রায় 330 কিলোমিটার। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সেতু নির্মাণ করা হলে প্রায় 140 কিলোমিটার কমবে গাইবান্ধার সঙ্গে ঢাকার দূরত্ব। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরের জেলাগুলোর ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 120 থেকে 150 কিলোমিটার। সর্বোপরি উত্তরের 8 জেলার সাথে রাজধানী, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সাথে যোগাযোগে সময় ও দূরত্ব অনেক কমে যাবে। সহজ হবে পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা। গাইবান্ধা জেলার উপর দিয়ে যদি একটি সেতু হয় তাহলে আমাদের বৃহত্তর রংপুর অঞ্চলের যে 8টি জেলা রয়েছে এই 8টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমাদের আরও উন্নততর হবে এবং নিশ্চয়ই উত্তরবঙ্গের এই মানুষগুলো পণ্য পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে এটা একটা নতুন দ্বারের উন্মোচন হবে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান বিএনপি সরকার 2033 সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। দ্বিতীয় যমুনা সেতু কোথায় নির্মাণ করা যায়, দৈর্ঘ্য কেমন হবে এবং কত টাকা ব্যয় হবে সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। সেতুটি নির্মিত হলে উত্তরের 16 জেলার মানুষের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে তেমনি খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার, মনে করে উত্তরের মানুষ। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেখছেন রাতের সময়। ইরানের হুমকির পর হরমুজ প্রণালীর ওপর দেয়া অবরোধ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেছেন চীন ইরানকে অস্ত্র সরবরাহ করবে না। যুদ্ধ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন ট্রাম্প। এর আগে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ না তুললে লোহিত, ওমান ও পারস্য উপসাগরে জাহাজ চলাচল বন্ধের হুমকি দেয় ইরান। ইরানের হুঁশিয়ারির পরেই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর ওপর থেকে অবরোধ থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন হরমুজ সম্পূর্ণরূপে খুলে দেওয়ার এই সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্র নয় বরং চীন সহ পুরো বিশ্বের স্বার্থে নেওয়া হয়েছে। এর আগে ফক্স নিউজকে ট্রাম্প জানান ইরানের বিরুদ্ধে সংঘাত প্রায় শেষের দিকে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য চিঠি পাঠানোর কথা জানান তিনি। আমি শি জিনপিংকে চিঠি দিয়েছি কারণ আমি শুনেছিলাম যে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে। তিনি সেই চিঠির উত্তরও দিয়েছেন। এর আগে হরমুজের ওপর মার্কিন অবরোধ না তুলে নেওয়া হলে লোহিত, ওমান ও পারস্য উপসাগরে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেয় ইরান। দেশটির সেনাবাহিনীর এক কমান্ডার জানান এই রুটগুলো দিয়ে আমদানি রফতানির সঙ্গে জড়িত সব জাহাজ চলাচল আটকে দেওয়া হবে। ইরানের বাণিজ্য পথে যে কোনো ধরনের বাধা তৈরির চেষ্টাকে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করা হবে বলেও জানানো হয়। এদিকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান আগামী দুদিনের মধ্যে ইসলামাবাদের দ্বিতীয় দফার ওয়াশিংটন তেহরান বৈঠক হতে পারে। এর মধ্যেই সংলাপের আগে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে তবে তা ব্যর্থ হবে। ইরান কখনোই নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। একদিনের ব্যবধানে তুরস্কে আবারও স্কুল এলোপাতাড়ি গুলিতে 4 জন নিহত হয়েছেন, আহত আরও 20 জন।
কাহরামান মহারাষ্ট্র প্রদেশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিক্ষার্থী ব্যাগে করে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকে লোপাথারি গুলি চালায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। এর আগে মঙ্গলবার সানলিউরফা প্রদেশে আরেকটি স্কুলের সাবেক এক শিক্ষার্থী শটগান দিয়ে হামলা চালিয়ে 16 জনকে আহত করে। ধারাবাহিক এই হামলার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। দেখছেন রাতের সময়। বাংলাদেশ সফরে এসে প্রথমবার অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল। কিউইদের পর নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররাও। ক্রিকেট বোর্ডে পরিবর্তন এলেও তাতে অবাক হননি বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। প্রথমে ওয়ার্ম আপ, এরপর নেটে ব্যাটিং বোলিং অনুশীলন করেছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ব্যাটাররা যেমন ঝালিয়ে নিয়েছে নিজেদের শট, তেমনি বোলাররাও কাজ করেছেন লাইন লেন্থ ও ভ্যারিয়েশন নিয়ে। এই সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম, উইল ইয়াং ছাড়াও বেশিরভাগেরই আন্তর্জাতিক অঙ্গন অভিজ্ঞতা একেবারেই কম। তাই বাংলাদেশের কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে বেশ মনোযোগী কিউইরা। এরপর দুপুর 2টা থেকে অনুশীলন করছে বাংলাদেশ দল। নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নিতে দীর্ঘ সময় মাঠে বলের প্রস্তুতি সেরেছে টাইগাররা। শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।